স্বামী লাগে, যাকে ভালোবাসো বাসো, কিন্তু আমার অধিকার আছে, আমি তোমার থেকে আদায় করেই নেব। তার গলা গভীর, কণ্ঠে এক শ্বাসরুদ্ধকর আকাঙ্ক্ষা। এই বলে রাগিব ফারিহার গলায় মুখ ডুবিয়ে দিল। গরম নিঃশ্বাসের ছোঁয়া পেল ফারিহা, সঙ্গে সঙ্গে কেঁপে উঠল। এ যেন এমন এক অনুভূতি যা আগে সে কখনো অনুভব করেনি। এ জীবনে প্রথমবার কোনো পুরুষের এমন ছোঁয়া পেল সে, তাও আবার তারই ভালোবাসার মানুষ, যে এতদিন শুধু দূর থেকে ভালোবেসেছে। তার চোখের পাপড়ি কেঁপে উঠল, তার হৃদয় এক দুঃসহ আবেগের ভারে ভেসে গেল। তার কাঁপা কাঁপা হাত রাকিবের বুকের উপর ঠেলে ধরতে চাইল, কিন্তু সে জানে সে নিজেও এখন আর পিছু হটতে পারবে না। কেবিনের পরিবেশ নিস্তব্ধ, বাইরের কোলাহল এখানে এসে পৌঁছায় না। রেস্তোরাঁর এই নির্জন কেবিনে যেন কেবল তাদের হৃদয়ের স্পন্দন আর নিঃশ্বাসের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। সময়ের হিসেব যেন কোথাও হারিয়ে গেছে। রাত যত গভীর হচ্ছে, তাদের মধ্যকার দূরত্ব ততটাই কমে আসে। স্পর্শ থেকে উষ্ণতা জন্ম নিচ্ছে, উষ্ণতা থেকে আবেগ, আর আবেগ থেকে গভীরতা। তারা দুজনই হারিয়ে যাচ্ছে এক নতুন ভালোবাসার গভীরে, যেখানে আর কিছুই প্রয়োজন নেই, শুধু একে অপরের অস্তিত্বই যথেষ্ট। সকাল থেকে মিসেস মোহনার মনটা অদ্ভুত এক অজানায় ভরপুর ছিল। আজ কতদিন পর তার ছোট্ট সোনার টুকরো নাতি অরিশ আসবে। গাড়ির শব্দ শোনা মাত্রই তিনি দৌড়ে দরজার দিকে গেলেন। অরিশ দরজার চৌকাঠ পেরোতেই মিসেস মোহনা তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, যেন এতদিনের সমস্ত অপেক্ষার অবসান হলো এই আলিঙ্গনে। তার চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। এই যে বেটা, কবে আসবি কবে আসবি বলে মুখে ফেনা তুললাম, আর তুই এলি না। এতদিন পর এলি, আমি কি তোকে ছেড়ে দেব? অরিশ হেসে তার দাদির মাথায় স্নেহভরে হাত বুলিয়ে বলল, আরে দাদি, চুপ করো তো। এইভাবে কান্না করলে কিন্তু আমি আর আসবো না, বলে দিলাম। এই কথা শুনে মিসেস মোহনা তড়িঘড়ি করে নিজের চোখের পানি মুছলেন, যেন কিছুই হয়নি। তারপর মুখে এক দুষ্টু হাসি এনে বললেন, এই দেখ, আমি একদম কান্না করছি না। এবার আয়, তাড়াতাড়ি ভেতরে আয়। এ বলে তিনি এক মুহূর্ত দেরি না করে অরিশকে টেনে ভেতরে নিয়ে গেলেন। ভেতরে গিয়ে আতিয়াকে দেখে মিসেস মোহনার মুখ আরও উজ্জ্বল হয়ে উঠল। তিনি খুশি মনে আতিয়ার পাশে থাকা সোফায় অরিশকে বসিয়ে দিলেন। তোরা দুজন গল্প কর, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি দাদু ভাই। মিসেস মোহনা আনন্দিত মুখে চলে যেতেই অরিশ দুষ্টু হাসি দিয়ে আতিয়ার দিকে তাকালো। তার চোখে ছিল দুষ্টু মিছিলি, মুখে এক ধরনের দারুণ ছেলে মানুষই উচ্ছ্বাস। সে হাসি মুখে বলল, কেমন আছেন মানুষরূপী পিঁপড়া ভাবি? অরিশের এই কথায় আতিয়া প্রথমে অবাক হয়ে তাকালো, তারপর হেসে উঠল। তার চোখে আনন্দের ঝিলিক নেমে এলো। সে ওর দুষ্টুমির সুরে সুর মিলিয়ে বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আতিয়ার কথা শুনে অরিশ হো হো করে হেসে উঠল। এই দুজনের এই ঠাট্টা মশকরা যেন ঘরটাকে আরও প্রাণবন্ত করে তুলল। এতদিন পর যেন এ বাড়ির পরিবেশে এক অন্যরকম উষ্ণতা নেমে এলো। অরিশ আর আতিয়ার হাসাহাসিতে পুরো ঘর যেন প্রাণ ফিরে পেয়েছে। অরিশ দুষ্টু চোখে তাকিয়ে বলল, আচ্ছা ভাবি, আপনি কি সব সময় তো শান্তশিষ্ট থাকেন, নাকি শুধু আমার মতো সুদর্শন কারোর সামনে এলেই এমন হন? আতিয়া ভ্রু কুঁচকে বলল। মানুষরূপী হাতি ভাইয়া, সুদর্শন আপনি? অরিশ গম্ভীর মুখে মাথা ঝাঁকালো। হুম, আমি। বিশ্বাস না হলে আয়নার সামনে গিয়ে দেখেন, আমার পাশে দাঁড়ালেই বুঝবেন কে বেশি সুন্দর। আতিয়া হেসে বলল, আরে ভাইয়া, আপনি যদি সুদর্শন হন তাহলে আমি হলিউডের নায়িকা। অরিশ চোখ কসলাতে কসলাতে বলল, দাঁড়ান তো, আমার তো মনে হয় আমার চশমার পাওয়ার বাড়ানো দরকার। আপনি তো দূর থেকে নায়িকার মতো লাগছেন। আতিয়া এবার হেসে কুকড়ে গেল। অরিশও তার সঙ্গে হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা করল। এই হাসাহাসির মাঝেই কেউ একজন সদর দরজার সামনে এসে দাঁড়ালো। তার চোখ জ্বলছে, মুখে এক ধরনের ভয়ঙ্কর শীতলতা। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু কোনো শব্দ করছে না। তার আগুন জ্বলা চোখ আতিয়া আর অরিশের দিকে স্থির হয়ে রয়েছে। অপরিচিত কেউ হলে হয়তো ভেবেই নিত এরা দুজন একে অপরকে এতটাই ঘনিষ্ঠ যে এই সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক নয়। কিন্তু সেই ব্যক্তি ভুল বোঝার মানুষ নয়, কিংবা ভুল বোঝার ইচ্ছে তার নেই। সে বুঝেও না বোঝার ভান করছে। সে রাগে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল, যেন মুহূর্তেই এই দৃশ্যের মাঝখানে ঝাঁপিয়ে পড়বে। এইদিকে আতিয়া হাসতে হাসতে উঠে দাঁড়ালো। আমি একটু পানি খেয়ে আসি,
এই বলে সে পা বাড়াতেই ঘটল বিপত্তি। মেঝেতে রাখা ছোট্ট কার্পেটে তার পা হড়কে গেল এবং সে সরাসরি গিয়ে ধপাস করে পড়ল অরিশের উপর। অরিশ হতবাক, তার দুহাত দুপাশে ছড়িয়ে গেছে। আতিয়া তার বুকে শুয়ে আছে, তার চুল এলোমেলো হয়ে অরিশের জামার বোতামে আটকে গেছে। আরে আরে, আস্তে, মানুষ রূপে পিঁপড়ে হবে। এত তাড়াহুড়ো করছেন কেন? দেখছেন না কিভাবে পড়ে গেছেন? অরিশের কণ্ঠে দুষ্টুমি মেশানো হাসি। আতিয়া চেষ্টা করলো উঠে দাঁড়াতে, কিন্তু সঙ্গে সঙ্গে চুলের টান লাগলো। উফ ভাইয়া, আমার চুল ছাড়ান, ব্যথা পাচ্ছি। আতিয়া মুখ কুঁচকে বলল। অরিশ নিজের বোতামে জট পাকিয়ে থাকা চুল ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আহারে, ব্যথা পাচ্ছেন? তাহলে একটু ধৈর্য ধরুন। চুল তো জাদুর মতো নিজের থেকে খুলে যাবে না। আতিয়া কপালে হাত দিয়ে বলল, উফ, আপনি একটু ধীরে করুন, আরো জট পাকাচ্ছেন না তো? আরে না না, আমি অভিজ্ঞ। আমি কত মেয়ের চুল, ওহ মানে কখনো কোনো মেয়ের চুল ছাড়াইনি, তবুও চেষ্টা করছি। অরিশ কৌতুক করে বলল। এই পুরো দৃশ্য বাইরে থেকে যে ব্যক্তি দেখছিল তার ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছিল। তার চোখের লাল আগুন যেন আতিয়া আর অরিশকে পুড়িয়ে দেবে। সে দাঁতে দাঁত চেপে রাগে ফুঁসতে লাগলো। হাতের মুষ্টি এতটাই শক্ত করে ধরল যে রগ বেরিয়ে এলো। তার চোখে যেন প্রচণ্ড ঈর্ষা, অভিমান আর এক ধরনের অজানা কষ্ট খেলা করছে। ওদের দেখলে মনে হচ্ছে যেন ওরা একে অপরের প্রতি প্রচণ্ড গভীর অনুভূতি পোষণ করে, যেন এই মুহূর্তে ওদের মাঝে যে দূরত্ব ছিল সেটাও হারিয়ে গেছে। আর এই দৃশ্য সে সহ্য করতে পারছে না। তার সমস্ত অস্তিত্ব যেন চিৎকার করে বলতে চাইছে, এটা কি হচ্ছে এখানে? রাগে অভিমানে দুঃসহ যন্ত্রণায় এক ব্যক্তি দাঁড়িয়েছিল সদর দরজার সামনে। তার দৃষ্টি ঠিকরে বেরিয়ে আসছে আগুনের মতো। হয়তো কেউ বাইরে থেকে দেখলে বলতো এই চোখের ভাষা একটাই, ধ্বংস। কিন্তু না, শুধু ধ্বংস নয়, এতে আছে এক ধরনের ভয়ঙ্কর দহন, যার উত্তাপে আশেপাশের পরিবেশও যেন গুমোট হয়ে উঠেছে। যেই মুহূর্তে আতিয়া আর অরিশের হাসির রোল উঠল, আতিয়া হোঁচট খেয়ে পড়ে গেল অরিশের বুকের ওপর। তার চুল আটকে গেল অরিশের জামার বোতামে। সেই মুহূর্তেই ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে যেন আর সহ্য করতে পারল না, সোজা ড্রয়িং রুমের দিকে এগিয়ে এলো। এক পলকও দেরি না করে আতিয়াকে এক ঝটকায় অরিশের বুক থেকে আলাদা করে দিল। হতবাক হয়ে গেল ওরা। অরিশ কিছু বলার আগেই আতিয়ার হাত ধরে সিঁড়ির দিকে টেনে নিয়ে গেল সেই আগুন দৃষ্টি সম্পূর্ণ ব্যক্তি আবরার। আতিয়া আতঙ্কে কেঁপে উঠল। তার হাতের মুষ্টি শক্ত, তার চলাফেরার এক ধরনের প্রচণ্ড ক্রোধের প্রকাশ। আতিয়া তাকিয়ে দেখল সে একেবারে নির্জীব হয়ে গেছে। তার মুখটা এতটাই কঠিন আর শীতল যে মনে হচ্ছে সে এখন যা করবে তার জন্য একটুও অনুতাপ করবে না। আতিয়া ভেতরে ভেতরে ভয় পেয়ে গেল। সে জানে আবরার যা জানে তা সত্য নয়। সে জানে না যে তার ভাই এখনও বেঁচে নেই। সে যা জানে তা হলো অরিশ তার শত্রু। এখন যদি এই রাগে, এই ভুল বোঝাবুঝির জেরে আবরার কিছু করে ফেলে, এইসব ভাবতে ভাবতেই হঠাৎ আতিয়ার নিজেকে এক ধাক্কায় আবরারের রুমে আবিষ্কার করল। ধপ, আবরার তাকে ঠেলে বিছানায় ফেলে দিল। আতিয়া অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল ভয়ে, বিস্ময়, কষ্টে। এই আবরার কি তার সেই পরিচিত আবরার, যে মানুষটা তাকে ধমক দিত, আগলিয়ে রাখত? না, এই আবরার সম্পূর্ণ ভিন্ন। এই আবরার ভালোবাসে, কিন্তু তার ভালোবাসার রূপ ভয়ঙ্কর। আতিয়া মুখ খুলে কিছু বলবে, কিন্তু তার আগেই শপাত এক ঝটকায় আবরারের শক্ত হাতের থাপ্পড় পড়ল আতিয়ার গালে। বুকের ভেতরটা কেঁপে উঠল আতিয়ার। তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। আরেকটা থাপ্পড়। এইবারও সে কিছু বুঝে ওঠার আগেই মুখ ঘুরে গেল। পুরো মুখ জুড়ে অসহ্য জ্বালা ছড়িয়ে পড়ল। তার মাথা ঝিমঝিম করতে লাগলো। শরীর এমনিতেই দুর্বল ছিল, এখন যেন পুরোপুরি ভেঙে পড়ছে। তবুও আবরারের রাগ কমছে না। সে আতিয়াকে আবারও টেনে তুলল। এইবার এত জোরে ধাক্কা দিল যে ধপ, আতিয়া গিয়ে সোজা ড্রেসিং টেবিলে ধাক্কা খেল। কসকস একটা গভীর কেটে যাওয়া শব্দ হলো, আর পর মুহূর্তেই আতিয়ার কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ল। সে মাটিতে পড়ে গেল। রক্তের লাল ধারা গড়িয়ে গড়িয়ে নিচের কাঠের মেঝেতে ছড়িয়ে পড়তে লাগলো। আতিয়া কুঁকড়ে গেল ব্যথায়। তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে, যেন পৃথিবী দুলছে। কিন্তু আবরার এতটুকু থামল না, আবার এগিয়ে গেল। আতিয়ার হাত ধরে তাকে শক্ত করে তুলে দেয়ালের সাথে চেপে ধরল। তার দৃষ্টি এখনো আগুনের মতোই জ্বলছে। তার ঠোঁট কাঁপছে, যেন সে প্রচণ্ড কিছু বলতে চায়, কিন্তু নিজেকে সামলানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে।
তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। তারপর সে বলল, যে আমার সে 100% আমার। 1% যদি অন্য কারোর হয় তাহলে সে কখনোই আমার ছিল না, আমার হবে না। আমি তাকে আমার থেকে দূরে সরিয়ে রাখবো, হোক সে আমার ঘরবালি। আতিয়া হালকা ফোপাতে লাগলো। কষ্টে, ব্যথায় আর ভয়ঙ্কর আতঙ্কে আবরারের শক্ত হাতে সে বন্ধি। তার শরীর অবশ হয়ে যাচ্ছে, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। এই কি ভালোবাসা? এই কি সেই মানুষ যার প্রেমে সে একসময় ডুবে গিয়েছিল? নাকি ভালোবাসার আরেক নামই দহন? আতিয়ার চোখের সামনে যেন সব কিছু কাঁপতে শুরু করেছে। তার কপাল থেকে এখনো রক্ত গড়িয়ে পড়ছে। চোখের কোণে জমে থাকা জলগুলো গাল বেয়ে নেমে আসে, কিন্তু আবরারের মুখে কোনো অনুশোচনার ছাপ নেই। সে যেন রক্তাক্ত আতিয়ার মুখের দিকে তাকিয়েও কিছুই অনুভব করতে পারছে না। এমন করলেন কেন আমার সাথে? আমি কি করেছি? অস্পষ্ট কণ্ঠে অনেক কষ্টে বলে উঠল আতিয়া। তার গলায় আটকে থাকা কান্না যেন গলাটা বন্ধ করে ফেলেছে। কিন্তু আপনার সে যেন একটুও কষ্ট পেল না আতিয়ার এই কথা শুনে, বরং তার চোখের আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। সেও হিসিয়ে বলে উঠল, নাগরদের সাথে থাকার সময় মনে থাকে না তুই কি করিস আর কি করিস না? আতিয়া হতভম্ব হয়ে গেল। নাগর? আবরার তাকে এমন একটা তকমা দিয়ে দিল। আতিয়া অবিশ্বাসে আবরারের দিকে তাকিয়ে বলল, নাগর? আপনি কি বলছেন? নির্জীব মানুষ। তার এই নির্লিপ্ত প্রশ্ন যেন আরো আগুন ঢেলে দিল আবরারের রক্তে। তার রাগ যেন এবার সমস্ত সীমা ছাড়িয়ে গেল। আরেকটা শক্ত থাপ্পড় আতিয়ার গালে আছড়ে পড়ল। আতিয়া এখন আর সহ্য করতে পারছে না, তার শরীর অসাড় হয়ে যাচ্ছে। কিন্তু আবরার সে যেন পাথরের মতো দাঁড়িয়ে, তার চোখে একটুও দয়া নেই। সে কপাল কুঁচকে কঠিন কণ্ঠে বলল, তোর আর এইসব নাগরদের কথা আমি শুনতে চাই না, আমি আমার বিচ্ছেদ চাই। আতিয়ার বুক ধরফর করে উঠল। বিচ্ছেদ? তার ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে আসে। সে বিশ্বাস করতে পারছে না যে এই কথা আবরারের মুখ থেকে বের হচ্ছে। কিভাবে একটা মানুষ এতটা বদলে যেতে পারে? কিভাবে এতটা নির্দয় হতে পারে? আতিয়া থরথর করে কাঁপতে কাঁপতে বলল, বিচ্ছেদ? তার গলা ধরে আসে, যেন এই শব্দগুলো উচ্চারণ করতেই পারছে না। কিন্তু আবরার সে আরও এক ধাপ এগিয়ে এলো। আতিয়ার গাল চেপে ধরল শক্ত হাতে, এতটাই শক্ত যে আতিয়ার ব্যথায় চোখ বন্ধ হয়ে এলো। তার ঠোঁট নীলচে হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আবরার ঠান্ডা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, আমি আমার বিচ্ছেদ চাই। তোর মতো নষ্ট চরিত্রের মেয়েকে আমার অর্ধাঙ্গিনী ভাবতেও ঘৃণা লাগছে। ঘৃণা? এই একটা শব্দ আতিয়ার হৃদয় ছিঁড়ে টুকরো টুকরো করে দিল। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু আবরারের শক্ত হাত তার মুখের উপর এমনভাবে চেপে আছে যে কোনো শব্দ বের হচ্ছে না। তবুও অনেক কষ্টে ফিসফিস করে বলে উঠল, বিচ্ছেদেই যদি আপনার শেষ সমাধান হয়, তাহলে কেন আমার মনের সুপ্ত অনুভূতিগুলো নিয়ে এভাবে খেলা করলেন? কেন আমার মনে আপনার জন্য ভালোবাসার ফুল ফোটালেন? কেন তাকে এতটা আশার আলো দেখিয়ে, এতটা স্বপ্ন দেখিয়ে শেষমেশ এভাবে ছুঁড়ে ফেলা হলো? এই কথাগুলো কি আবরারের হৃদয়ে কোনোভাবে প্রভাব ফেলল? না, বরং সে এবার আরও এক ধাপ ভয়ঙ্কর কিছু করল। সে আতিয়ার মুখ থেকে তার হাত সরিয়ে নিয়ে প্যান্টের পেছন থেকে পিস্তল বের করল। আতিয়ার বুক কেঁপে উঠল, তার চোখ বড় বড় হয়ে গেল। সে কিছু বোঝার আগেই আবরার সেই পিস্তলের নল ঠেসে ধরল আতিয়ার ঠোঁটের উপর। আতিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, তার চোখ ভয়ে বিস্ফোরিত হয়ে গেল, এমনকি তার কান্নাও আটকে গেল গলায়। এই কি তার শেষ মুহূর্ত? এই কি তার ভালোবাসার পরিণতি? আবরারের দৃষ্টি হিমশীতল, তার মুখে কোনো আবেগ নেই, তার ঠোঁট থেকে শুধু একটাই কথা বের হলো, আমার স্ত্রী যদি আমার হয়েও আমার না হয়, তাহলে সে আর কারোর হবে না। এই কি ভালোবাসা? নাকি এটি ভালোবাসার নামে এক ভয়ঙ্কর অভিশাপ? সে কি সত্যি তাকে মেরে ফেলবে? আবরারের ঠোঁটের কোণে এক তাচ্ছিল্যের হাসি খেলা করছিল, চোখে তীব্র অন্ধকার। পিস্তলের নলের সামনে দাঁড়িয়ে আতিয়া অনুভব করল এই কয়েক সেকেন্ডের মধ্যেই হয়তো তার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু ক্লিক! আবরার হঠাৎই পিস্তল নামিয়ে নিল। মুখে কঠিন অভিব্যক্তি এক মুহূর্তের জন্য টলে গেল, যেন এক অনাহুত যুদ্ধ চলছে তার ভেতরে। তারপর এক ঝটকায় আতিয়ার দুবাহু শক্ত করে চেপে ধরল। তার আঙুলের চাপ এতটাই শক্ত ছিল যে আতিয়া কুকিয়ে উঠল। মারতে পারলাম না তোকে। তার কণ্ঠে ঘৃণা, হতাশা আর এক অজানা দ্বন্দ্বের ছায়া ফুটে উঠল। কেন পারলাম না জানিস? সে নিজের মনের ভেতর যেন প্রশ্ন করছিল। উত্তরের সন্ধানে তার চোখ রক্তিম হয়ে উঠল। এমন মনে হচ্ছে যেন আমার হাত পা বাঁধা, নইলে আমি ওরফে আবরার ফাঁদ কত মানুষকে 1 মিনিটে লাশ বানিয়ে ফেলেছি।
অথচ আমি কিনা একটা পুঁচকে মেয়েকে 1 ঘন্টা ধরে মারতে পারলাম না। তার শ্বাস ভারী হয়ে উঠল, যেন নিজেকেই বুঝতে পারছে না। আতিয়া ছলছল চোখে তার দিকে তাকিয়েছিল, ভয়ের সঙ্গে মিশেছিল এক ধরনের আগতি। আবরার কি সত্যি তাকে এতটাই ঘৃণা করে, নাকি এর আড়ালে অন্য কোনো অনুভূতি লুকিয়ে আছে? কিন্তু আবরারের চোখে কোনো আবেগ নেই, কেবল কঠিন বরফের মতো এক শীতল দৃষ্টি। সমস্যা নেই। তার ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। থাক তুই তোর নাগরতে নিয়ে, আমি চলে যাচ্ছি। তোকে চিরতরে আমার জীবন থেকে বের করে দিলাম। এখন তুই যা ইচ্ছে কর। তোর ওই প্রেমিকদের নিয়ে ফষ্টি নষ্টি করবি নাকি বিছানায় গড়াগড়ি খাবি, আমি আর দেখতে যাব না। তার কণ্ঠ যেন আগুনের মতো জ্বলছিল। কথাগুলো বলেই সে আতিয়াকে এক ঝটকায় ধাক্কা দিল। আতিয়া ভারসাম্য হারিয়ে পড়ে যেতে যেতে কোনোভাবে সামনে নিল নিজেকে। চোখ দিয়ে তখনও অশ্রু ঝরছিল, কিন্তু মুখে কোনো শব্দ নেই। আবরার পেছনে তাকালো না, শুধু দরজাটা এক ধাক্কায় খুলে বাইরে বেরিয়ে গেল। আতি স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। দরজার ওপাশে আবরার ফাহাদ অদৃশ্য হয়ে গেল। আবরার দরজার ওপারে মিলিয়ে যেতেই ঘরটা যেন আরও অন্ধকার আর নীরব হয়ে গেল। আতিয়া তখনও তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়েছিল। তার চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো এবার আর বাঁধ মানল না, গাল বেয়ে নেমে এলো অবিরত। বুকের ভেতর কেমন এক শূন্যতা তৈরি হলো, একদম বন্ধ করা ব্যথা যা সে ভাষায় প্রকাশ করতে পারছিল না। সকাল থেকে সে কিছুই খায়নি, শরীর এমনিতেই দুর্বল ছিল, আর তার উপর আবরারের একের পর এক আঘাত, নিষ্ঠুর কথাগুলো যেন তার অন্তরকে টুকরো টুকরো করে দিয়েছিল। মাথার মধ্যে ঝিম ধরে আসছিল, শরীরটা কাঁপছিল অবশ হয়ে। সে এক পা বাড়াতেই হঠাৎ চারপাশ ঘুরতে শুরু করলো। দেয়ালের দিকে হাত বাড়িয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু সেই শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে। মনে হলো মাটির নিচ থেকে কেউ তাকে টেনে নামিয়ে নিচ্ছে। বুকের ভিতর অদ্ভুত এক চাপা অনুভব হলো, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পায়ের নিচের মাটি যেন হারিয়ে যেতে লাগলো। তারপরই সে ধপ করে মেঝেতে পড়ে গেল। একটা চাপা ধাক্কার শব্দ হলো, মাথাটা শক্ত মেঝেতে আঘাত করলো, আর সঙ্গে সঙ্গে চোখের সামনে অন্ধকার নেমে এলো। চারপাশে সব শব্দ যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার নিস্তেজ দেহ মেঝেতে পড়ে রইল, ঠান্ডা নিস্পন্দন। নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে এলো, বুকটা ওঠানামা করছিল ক্লান্ত বিধ্বস্তভাবে। কিন্তু তাকে দেখার জন্য কেউ ছিল না। তার কান্নার শব্দ দেয়ালে প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে গেল, কিন্তু শোনবার মতো কেউ রইল না। আতিয়ার অবচেতন মন হয়তো তখনও কারো অপেক্ষায় ছিল। হয়তো সে চাইছিল কেউ এসে তাকে তুলে নিক, তাকে এই অন্ধকার থেকে বের করে আনুক। কিন্তু বাস্তবতা ছিল ভীষণ নিষ্ঠুর। আবরার চলে গিয়েছে, আর তার সাথে নিয়েছে সেই কঠিন প্রতিশোধের ঘোষণা, যা আতিয়ার জীবনকে আরও গভীর অন্ধকারে ঠেলে দেবে। আবরারের বুকের ভেতরটা তখনও ধিকি ধিকি করে চলছিল, যেন তপ্ত আগুনের শিখা তাকে পুড়িয়ে দিচ্ছে। আদিয়াকে শেষবারের মতো দেখার পরও তার মনে কোনো প্রশান্তি নেই, বরং এক অদ্ভুত শূন্যতা গ্রাস করে নিয়েছে তাকে। সে আর এক মুহূর্ত সেখানে থাকতে চাইল না। পায়ের নিচে যেন ধরণী কাঁপছিল, কিন্তু তার দৃঢ় পায়ে কোনো ভরসা নেই। জটকা মেরে দরজাটা খুলে সে একদমে বেরিয়ে এলো রুম থেকে। দ্রুত ভারী পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। প্রতিটা ধাপ যেন তার রাগ, কষ্ট আর অভিমানের বোঝা বহন করছে। নিচে নেমেই চোখে পড়ল অরিশ, সেই নীরব সাক্ষী যে সোফায় বসে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তার চোখের ভাষা বোঝা কঠিন, যেন সে অনেক কিছু বলতেও চাইছে, আবার না বলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ওর পাশে বসে থাকা মিসেস মোহনাও চুপচাপ, তার মুখটা কঠিন, চোখের গভীরে এক অদ্ভুত শীতলতা। আবরার বুঝতে পারছিল না তার মধ্যে দুঃখ, অভিমান নাকি কেবল ক্লান্তি কাজ করছে। কিন্তু সে কোনো কিছু ভাবতে চাইল না। এক মুহূর্ত দেরি না করে, কোনো দিকে না তাকিয়ে সে মিসেস মোহনার উদ্দেশ্যে বলে উঠল, দাদি ভালো থেকো, দাদার খেয়াল রাখবে, আর ভুলেও আমার খোঁজ করতে যেও না, নয়তো নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আমার খোঁজ পাবে না, কারণ আমি ধরা না দিলে আমাকে কেউ খুঁজে পাবে না। তার কণ্ঠ ছিল গভীর, দৃঢ়, অথচ তাতে এক প্রচণ্ড শূন্যতার ছোঁয়া ছিল। কথাগুলো বলেই সে এক মুহূর্তের জন্য অপেক্ষা করল না, কারো প্রতিক্রিয়ার অপেক্ষা না করেই হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। মিসেস মোহনা চমকে উঠলেন, তারপর দ্রুত উঠে দাঁড়িয়ে ডাক দিলেন, আবরার, আতিয়া। কিন্তু আবরার আর পিছু ফিরল না। তার সাদা শার্টের নিচে লুকিয়ে থাকা ক্ষতগুলোর মতোই তার মনের ক্ষত হয়তো আর কারো চোখে পড়বে না। সে চলে গেল অন্ধকারের দিকে, এক অজানা গন্তব্যের পথে। 2 ঘন্টা পেরিয়ে গেছে, আবরার চলে গেছে। তারপরের 1 ঘন্টায় অরিশও বিদায় নিয়েছে।
কিন্তু মিসেস মোহনা এখনও স্থির হয়ে বসে আছেন। আবরারের বলা প্রতিটা শব্দ যেন একটার পর একটা তার মনে প্রতিধ্বনিত হচ্ছে। ভুলেও আমার খোঁজ করতে যেও না, নয়তো নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার খোঁজ পাবে না, কারণ আমি ধরা না দিলে আমাকে কেউ খুঁজে পাবে না। এই কথাগুলো তার হৃদয়ের ভেতর ছুরির মতো বিচ্ছে। তার বড় নাতি যে ছোটবেলায় তার গলা জড়িয়ে ধরে ঘুমতো, যে সব সময় তার পাশে থাকতো, সে আজ এমন কথায় ছুঁড়ে বিদায় নিল। তার চোখ দুটো ধীরে ধীরে জলে ভরে উঠল। বুকের ভেতর চাপা কষ্ট বাড়তে লাগলো, কিন্তু আচমকা তার মনে ঝড়ের মতো অন্য একটা চিন্তায় সে আঘাত করল। আতিয়া। সে এতক্ষণ দুই নাতির মাঝে পড়ে আতিয়ার কথা পুরোপুরি ভুলেই গিয়েছিল। হঠাৎই বুকের মধ্যে ধক করে উঠল। এক অজানা ভয় যেন তার শির দ্বারা বেয়ে নেমে এলো। আতিয়া এখন কেমন আছে? সে কি ঠিক আছে? চিন্তাটা মাথায় আসতেই মিসেস মোহনা মুহূর্ত অপেক্ষা করলেন না। তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। এরপর হন্তদন্ত হয়ে সিঁড়ির দিকে ছুটলেন। তার বয়স হয়েছে, হাঁটতে গেলেই হাঁপিয়ে যান, কিন্তু এই মুহূর্তে শরীরের ক্লান্তি তাকে একটুও দমিয়ে রাখতে পারল না। প্রতিটি ধাপ উঠে যেতে যেতে তার মনে একটাই প্রশ্ন, আতিয়া ঠিক আছে? সিঁড়ির এক একটা ধাপ তার কাছে দীর্ঘ সময়ের মতো লাগছিল, যেন প্রতিটি মুহূর্ত তাকে আরেকটু করে অস্থির করে তুলছিল। অবশেষে আবরারের রুমের সামনে এসে দাঁড়ালেন। বুকের ভেতরটা কেমন জানি করছে, ভয় উদ্বেগ সব একসাথে কাজ করছে। তিনি বড় বড় নিঃশ্বাস নিলেন, তারপর ধীরে ধীরে দরজার হাতল চেপে ধরলেন। আঙুলগুলো কাঁপছিল। দরজাটা আস্তে করে ঠেলে দিলেন। ঘরের ভেতর একদম নিস্তব্ধতা, চারিপাশ অন্ধকার। মিসেস মোহনা ভ্রু কুঁচকে তাকালেন। এই অন্ধকারে আতিয়া কোথায়? কেন কোনো শব্দ আসছে না? দ্রুত হাতড়াতে লাগলেন সুইচ বোর্ড। কিছুক্ষণ পর সুইচ পেয়ে চাপ দিতেই পুরো ঘর আলোকিত হয়ে উঠল। আর তখনই তার চোখ আটকে গেল মেঝের এক জায়গায়। তার দৃষ্টি সরল বেডের দিকে, কিন্তু আতিয়া সেখানে নেই, বরং মেঝেতে। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তার। আতিয়া নিথর হয়ে পড়ে আছে, হাত পা ছড়িয়ে মাটির উপর অচেতন, নিস্পন্দন, যেন প্রাণহীন একটা পুতুল। মিসেস মোহনা আঁতকে উঠলেন। তার পা যেন আপনা আপনি তাকে টেনে নিয়ে গেল আতিয়ার কাছে। আতিয়ার নিথর দেহের দিকে তাকাতেই তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আতিয়ার কপাল ফেটে গেছে। গভীর কাটা দাগ থেকে এত রক্ত পড়েছে যে পুরো মেঝে লাল হয়ে আছে। শুকিয়ে যাওয়া রক্তের দাগ আতিয়ার শ্যামলা ত্বকের সাথে যেন আরো বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে। তার মুখের চারপাশ নিস্তেজ ফ্যাকাশে, আর গালের দুপাশে গাঢ় লালচে দাগ, 5 আঙুলের ছাপ স্পষ্ট। এত বড় আঘাত কে দিয়েছে এটা বোঝার জন্য মিসেস মোহনাকে বেশি ভাবতে হলো না। আবরার। তার চোখ বাষ্পে ভরে উঠল। কি করে একটা মানুষ এত নিষ্ঠুর হতে পারে? তার নাতি, তার আদরের আবরার, সে কি সত্যি এতটা পাষাণ হয়ে গেছে? কেঁপে ওঠা কণ্ঠে আতিয়াকে ডেকে উঠলেন তিনি। কাপা হাতে আতিয়ার নিস্তেজ শরীরটাকে বুকে টেনে নিলেন। আতিয়ার শরীর নিথর, একটুও নড়ছে না। ও দাদুমণি, ওঠো দাদুমণি, এইভাবে শুয়ে থাকিস না। আমি তোকে এভাবে দেখে সহ্য করতে পারছি না। দেখ আমি কান্না করছি। প্লিজ চোখ খুল দাদুমণি, তুই চোখ খুল দাদুমণি, প্লিজ চোখ খুল। তার কণ্ঠ ফেটে গেল কান্নায়। বুকের গভীর থেকে আহাজারি বেরিয়ে আসতে লাগলো। চোখের পানি গড়িয়ে পড়ছে আতিয়ার চুলে, মুখে, কপালে, কিন্তু আতিয়া তখনও নড়ছে না। তার নিঃশ্বাস এত ধীরে চলছে যে বোঝাই যাচ্ছে না সে বেঁচে আছে কিনা। মিসেস মোহনার কান্নার আওয়াজ বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ল। তার কণ্ঠ শুনে সার্ভেন্টরা দৌড়ে উপরের দিকে উঠতে লাগলো। একে একে সবাই ছুটে এলো রুমের সামনে। কেউ কেউ দরজার কাছে দাঁড়িয়ে থাকলো, কেউ আবার ভিতরে ঢুকে এলো। সার্ভেন্টদের চোখ আতিয়ার দেহের দিকে পড়তেই সবাই শিউরে উঠল। আল্লাহ, ম্যাডাম, বৌমা এই অবস্থা হলো কিভাবে? রক্ত, এত রক্ত বলে সবাই একসাথে চিৎকার করে উঠল। কেউ আতিয়ার হাত ধরার চেষ্টা করলো, কেউ পানির আনতে দৌড়ালো, কেউ আবার মোহনার কান্না থামানোর চেষ্টা করলো। কিন্তু মিসেস মোহনা কিছুই শুনতে পাচ্ছিলেন না। তিনি আতিয়ার নিস্তেজ মুখের দিকে তাকিয়ে ডুকরে কাঁদছিলেন। তুই চোখ খুল দাদুমণি, প্লিজ চোখ খুল। কিন্তু আতিয়া শুনতে পাচ্ছিল না, সে কোনো সাড়া দিচ্ছিল না। আর এই নীরবতা, এই নিস্তব্ধতা যেন পুরো বাড়ির চারপাশে ভয়াবহ এক অন্ধকার নামিয়ে আনছিল। বাড়ির পরিবেশ থমথমে, আতঙ্ক আর উদ্বেগ যেন বাতাসের মধ্যেও মিশে গেছে। আত্মীয় নিস্তেজ শরীর বেড়ে শুয়ে আছে, চারপাশে এক অদ্ভুত নীরবতা। মিসেস মোহনা আতিয়ার হাত শক্ত করে ধরে বসে আছেন, চোখে পানি টলমল করছে। আর মিস্টার নাফিস ব্যস্ত পায়ে ঘোরাফেরা করছেন। ডাক্তার দ্রুত আসার জন্য বারবার সময় দেখছেন। এমন সময় হন্তদন্ত হয়ে এক সার্ভেন্ট ছুটে এলো। সাহেব,
ডাক্তার আনছেন? শুনে মিস্টার নাফিস প্রায় দৌড় দিলেন দরজার দিকে। ডাক্তার ভিতরে প্রবেশ করলেন, হাতে মেডিকেল ব্যাগ, সঙ্গে একজন সহকারী। তিনি এক নজরে আতিয়ার নিথর শৈলীর দিকে তাকালেন, তারপর ভ্রু কুঁচকে তাকালেন মিস্টার নাফিসের দিকে। মিস্টার নাফিস, আপনার নাতনি আগেও একদিন আমার হাসপাতালে এসেছিল আপনার ফাহাদের সঙ্গে। এই কথা শুনে মিস্টার নাফিস একটু চমকে গেলেন। ডাক্তার থেমে গেলেন, যেন কিছু মনে করার চেষ্টা করছেন। তারপর বললেন, মিস্টার নাফিস ব্যস্তভাবে হাত উঁচিয়ে তাকে থামালেন। ডাক্তার, রিপোর্ট পরে দেখা যাবে, আগে ওকে ভালো করে দেখুন, ওর অবস্থা কতটা খারাপ। ডাক্তার আর দেরি করলেন না, তিনি ধীরে ধীরে আতিয়ার পালস চেক করলেন, ব্লাড প্রেশার মাপলেন, চোখের পাতা তুলে তাকিয়ে দেখলেন। তারপর একে একে কিছু পরীক্ষার কাজ শেষ করলেন। সবার নিঃশ্বাস আটকে আছে। ডাক্তার কিছুক্ষণ চুপচাপ আতিয়ার দিকে তাকিয়ে রইলেন, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুচকি হাসলেন। মিস্টার নাফিস আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। ডাক্তার, হাসছেন কেন? আমার নাতনি কি ঠিক আছে? ডাক্তার চোখ টিপলেন, যেন কিছু একটা মজার বিষয় সামনে আনতে যাচ্ছেন। আসলে বিষয়টা একটু অন্যরকম মিস্টার নাফিস। আপনার নাতনি শারীরিকভাবে খুব একটা খারাপ অবস্থায় নেই, তবে কি? মিসেস মোহনা অধৈর্যভাবে বলে উঠলেন। ডাক্তার মুখে হাসি ধরে রেখে বলতে লাগলেন, দেখুন, ওর মাথায় চোট লেগেছে, শরীরে আঘাতের চিহ্ন আছে, ক্লান্তি আর দুশ্চিন্তার কারণে ও অজ্ঞান হয়ে গেছে, কিন্তু মূল সমস্যা সেটা নয়। তাহলে? এবার মিস্টার নাফিস একদম কাছাকাছি চলে এলেন। ডাক্তার তখন ভ্রু নাচিয়ে বললেন, আসলে ওর শরীরে এখন শুধু একজন নয়, দুজনের অস্তিত্ব আছে। একেবারে ছোট্ট অথচ শক্তিশালী এক নতুন প্রাণ ওর শরীরের ভিতর বড় হচ্ছে। মিস্টার নাফিস প্রথমেই বুঝতে পারলেন না। মানে? ডাক্তার এবার হেসে ফেললেন। মানে অভিনন্দন, আপনি খুব শীঘ্রই বড় দাদু হতে যাচ্ছেন। রোমে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। মিসেস মোহনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সার্ভেন্টরা একে অপরের দিকে তাকিয়ে রইল। মিসেস মোহনা প্রথমে যেন বিশ্বাসই করতে পারলেন না। তার হাত অবচেতনভাবে আতিয়ার কপালে চলে গেল। আমার দাদুমণি। তারপর হঠাৎই আনন্দে কেঁদে উঠলেন। আতিয়াকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। আল্লাহ, আলহামদুলিল্লাহ, এত বড় সুখবর, অথচ আমি এতক্ষণ শুধু কাঁদছিলাম। মিস্টার নাফিস হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর তার মুখেও এক প্রশান্তির হাসি ফুটে উঠল। তিনি ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, ডাক্তার, এই সুখবরের জন্য আপনাকে কিছু খাওয়াতে হবে, কিন্তু তার আগে আমার নাতনির সঠিক যত্ন নিন, ও যেন কোনো কষ্ট না পায়। ডাক্তার হেসে মাথা নেড়ে সম্মতি জানালেন। রোমের পরিবেশ তখনই বদলে গেল। একটু আগেও যেখানে ভয় আর উৎকণ্ঠা ছিল, সেখানে এখন এক নতুন আনন্দের বাতাস বইতে লাগলো। কিন্তু মিসেস মোহনার চোখে একটুখানি অশ্রু জমে রইল। এই সুখবর যে মানুষটার সবচেয়ে বেশি জানা উচিত ছিল, সে কি কখনো জানতে পারবে? আপনার কি কখনো শুনবে তার জীবনে একটা নতুন অতিথি আসতে চলেছে? রাত তখন গভীর, পুরো বাড়ি নিস্তব্ধ। শুধু মাঝে মাঝে ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শোনা যাচ্ছে। বাইরে শীতল বাতাস বইছে, জানালার পর্দা আস্তে আস্তে দুলছে। বেডরুমের ভিতরে সুমধুর একটা নীরবতা, যার মাঝে নিঃশ্বাসের মৃদু শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আতিয়া স্থির হয়ে শুয়ে আছে, যেন কোনো গভীর ঘুমের অতলে হারিয়ে গেছে। মিসেস মোহনা তার মাথার কাছে বসে আছেন, আতিয়ার কপালের উপর স্নেহমাখা দৃষ্টিতে তাকিয়ে। তিনি অনেকক্ষণ ধরে জেগেছিলেন, কিন্তু ক্লান্তি এসে তাকে কাবু করে ফেলেছে। চোখ দুটো ঘুমে ভারী হয়ে আসছিল। একসময় নিজের অজান্তেই হালকা ঘুমিয়ে পড়লেন, কিন্তু হঠাৎ বিছানার ওপর এক মৃদু নড়াচড়া অনুভব করলেন তিনি। আতিয়া ধীরে ধীরে হাত নাড়ালো, কিন্তু সঙ্গে সঙ্গে চোখ বন্ধ রেখেই কপাল কুঁচকে ফেলল। এক ধরনের ব্যথা অনুভব হলো হাতে, একটা টান লাগার মতো অনুভূতি। আঙুলের ডগায় কিছু একটা আটকে আছে। তারপর ধীরে ধীরে চোখ খুলল আতিয়া। রুমের আলো খুব মৃদু, তবে এতক্ষণ চোখ বন্ধ থাকার পরেও সামনের অবস্থা বুঝতে অসুবিধা হলো না। তার হাতে এখনও ক্যানোলা লাগানো আছে। স্বচ্ছ স্লাইনের বোতল থেকে তরল ধীরে ধীরে শরীরে প্রবেশ করছে। সে একটু নড়তে গেলেই হাতে আবার হালকা ব্যথা অনুভব করলো। একটা অস্বস্তিকর চাপ বোধ হচ্ছে। মনে হচ্ছে যেন শরীর একেবারেই দুর্বল হয়ে পড়েছে। ঠিক তখনই তার পাশে বসে থাকা মিসেস মোহনা ধরফরিয়ে জেগে উঠলেন। দাদুমণি। গলার স্বরে উদ্বেগ আর ভালোবাসা মিশেছিল। আতিয়ার জ্ঞান ফিরে এসেছে দেখে তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। চোখে জল চিকচিক করছিল, যেন এই মুহূর্তটাই তার জন্য অনেক মূল্যবান।
তিনি তাড়াতাড়ি আতিয়ার হাত ধরলেন, যেন আরেকবার হারিয়ে না যায় এই ভয়ে। তুই কেমন লাগছে দাদুমণি? শরীর ঠিক আছে? আতিয়া কিছু বলতে পারল না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, যেন অনেকক্ষণ ধরে কোনো শব্দ উচ্চারণ করেনি। মিসেস মোহনা দ্রুত এক গ্লাস পানি এগিয়ে দিলেন। আতিয়া ধীরে ধীরে সেটা চুমুক দিল। ঠান্ডা পানি গলায় নামতেই একটু স্বস্তি লাগলো। কিছুক্ষণ চুপচাপ থাকার পর মিসেস মোহনা গভীর শ্বাস নিয়ে এক গম্ভীর স্বরে বললেন, শোন আতিয়া, আমি তোকে একটা কথা বলবো যা তোকে মনে রাখতে হবে। তোর শরীর নিয়ে তোকে সাবধান থাকতে হবে। তোকে বুঝতে হবে এখন আর আগের মতো যে কোনো কাজ করতে পারবি না। এত ঝড়ঝানটা তোর জন্য ভালো না, বুঝলি? আতিয়া অবাক হয়ে তাকালো, কপাল কুঁচকে গেল তার। মানে? মিসেস মোহনা চোখ সরিয়ে নিলেন। এক মুহূর্তের জন্য মনে হলো তিনি এখনই সত্যিটা বলে ফেলবেন, কিন্তু না, এটা বলার সময় এখনো হয়নি। তিনি আতিয়ার মাথায় হাত রাখলেন, যেন তাকে সান্ত্বনা দিতে চান। মানে আমি তোর ভালো চাই বলেই বলছি। তুই এখন যা যা করছিস সেটা তোর জন্য ভালো না। তোকে অনেক সাবধানে থাকতে হবে। এই রকম রাগ, কষ্ট, ধাক্কাধাক্কি এগুলো তোকে ধ্বংস করে দেবে। তুই কি বুঝতে পারছিস না? আতিয়া ফ্যাল করে তাকিয়ে থাকলো। তার মাথার ভিতর যেন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেন মিসেস মোহনা তাকে এমনভাবে সতর্ক করছেন? কেন তার প্রতি এতটা শঙ্কিত? কিন্তু তার শরীর এতটাই ক্লান্ত যে বেশি কিছু ভাবার শক্তি পেল না। সে ধীরে ধীরে চোখ বন্ধ করল, গভীর নিঃশ্বাস নিল। মিসেস মোহনা তখনও তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। চোখের কোণায় এক ফোঁটা জল চিকচিক করছিল। আমি জানি দাদুমণি, তুই এখনো জানিস না কত বড় একটা দায়িত্ব তোর কাঁধে, কিন্তু আমি চাই না তুই কোনো কষ্ট পাক। তুই তো শুধুই তুই না, তোকে এখন আরেকজনের কথাও ভাবতে হবে। কিন্তু সেই কথা তিনি মুখ ফুটে বলতে পারলেন না। শুধু অসীম মমতা আর স্নেহ নিয়ে আতিয়ার দিকে তাকিয়ে রইলেন। তার পাশে বসে রাতের অন্ধকারে নিঃশব্দে তার মাথায় হাত বুলিয়ে যেতে লাগলেন। সকালের সূর্যটা যেন আজ একটু বেশি উজ্জ্বল। পূর্ব দিগন্তে সোনালি আওয়াজ ছড়িয়ে পড়েছে, আর বাতাসে এক ধরনের সতেজতা আছে, যেন নতুন কিছুর আগমনের বার্তা দিচ্ছে। চারপাশে পাখিদের কলকাকলি, দূরের গাছের পাতাগুলো সূর্যের আলোয় চিকচিক করছে। বাতাসে ভেজা মাটির মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে। রাতের শিশিরের ছোঁয়া এখনও ফুলের পাপড়িতে টিকে আছে। আকাশটা পরিষ্কার নীল, একদম স্বচ্ছ। মাঝে মধ্যে দু একটা তুলোর মতো নরম মেঘ ভেসে যাচ্ছে, যেন প্রকৃতি নিজেও শান্তিতে ডুবে আছে। বাতাসে মৃদু শীতলতা, কিন্তু সেই শীতলতা আরামদায়ক, যেন মনকেও সতেজ করে দিচ্ছে। এমন সুন্দর সকালের মধ্যেই শুরু হলো রাকিব আর ফারিহার নতুন জীবন। রাকিব বারান্দায় দাঁড়িয়েছিল, হাতে এক কাপ ধোয়া ওঠা চা। চোখের কোণে এখনও কিছুটা ঘুমের ছাপ, কিন্তু মনে শান্তির একটা আভা। আজ তার জীবন নতুন মোড় নিয়েছে। বিয়ের পর এটিই তাতে সুন্দরতম প্রথম সকাল, আর এই অনুভূতিটা একেবারেই অন্যরকম। পাশের ঘর থেকে হালকা সারা শব্দ পেল সে। ফারিহা ঘুম থেকে উঠেছে। সাদা রঙের পাতলা পর্দাগুলো বাতাসে দুলছিল, আর তার মাঝে দিয়ে সূর্যের আলো ঘরের ভিতর ছড়িয়ে পড়ছিল। ঘরের এক পাশে রাখা ফুলদানিতে নতুন গোলাপ রাখা হয়েছে। রাকিবই এনেছে কালকে, যখন রেস্তোরাঁ থেকে বাসায় আসছিল। কালকে রাতে ফারিহা রাকিবকে তার ভালোবাসার কথা বলে দিয়েছিল। একে অপরের মধ্যে থাকা অনুভূতির কথা একে অপরের কাছে প্রকাশ করেছিল। তাই তো আজকের সকালটা এত সুন্দরময় তাদের কাছে। ফারিহা ধীরে ধীরে উঠে বসল। তার চুল এলোমেলো হয়ে গাল ছুঁয়ে আছে। চোখ দুটো এখনো আধো ঘুমে ভারী, কিন্তু ঠোঁটের কোণে এক মৃদু হাসি, যেন এই নতুন জীবনের মিষ্টি স্বপ্নের প্রতিফলন। সে চোখ কসলাতে কসলাতে বারান্দার দিকে তাকালো। রাকিব তখনও বাইরে দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে আছে। ফারিহা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর আলতো পায়ে হেঁটে বারান্দার দরজায় এসে দাঁড়ালো। এভাবে কি দেখছেন? রাকিব একটু চমকে তার দিকে তাকালো, তারপর মুচকি হাসলো। তোমার সাথে কাটানোর প্রথম সকালটা দেখছে, আসলে অনুভব করছে। ফারিয়া হাসলো, কিন্তু লজ্জায় কিছু বলল না। রাকিব তার দিকে এক কাপ চা এগিয়ে দিল। নাও, তোমার জন্য। ফারিয়া কাপটা হাতে নিল। চায়ের উষ্ণতা তার আঙুলে ছড়িয়ে পড়ল। ধোয়া ওঠা কাপটা হাতে নিয়ে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে রইল, কিছু না বলেই। এটুকু নীরবতার মধ্যেও যেন একটা অদ্ভুত প্রশান্তি লুকিয়ে আছে। রাকিব হঠাৎ বলল, জানো, ছোটবেলা থেকে আমি ভাবতাম যখন আমার বিয়ে হবে তখন আমার সকালগুলো কেমন হবে। ফারিয়া তার দিকে তাকালো। আর এখন কেমন লাগছে? রাকিব একটুখানি হাসলো।
আগের চেয়ে সুন্দর, কারণ এখন আমার সকাল শুরু হচ্ছে তোমার সাথে। ফারিহার গাল লাল হয়ে উঠল। সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল। রাকিব হেসে তার মাথার উপর আলতো করে হাত রাখল। তুমি কি ভাবছো? ফারিহা একটু চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমি ভাবছিলাম এই নতুন জীবনের শুরুটা কেমন হবে। আপনার সাথে প্রতিটা সকাল, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত কেমন কাটবে। আমি একটু নার্ভাস, কিন্তু খুব ভালো লাগছে আমার। রাকিব একটুখানি হাসল, তারপর নরম স্বরে বলল, আমাদের জীবনটা যেমনই হোক, একটা জিনিস নিশ্চিত, আমরা একসাথেই থাকবো, ভালো সময় খারাপ সময় সব সময়, কারণ এটাই তো নতুন জীবনের আসল সৌন্দর্য, তাই না? ফারিহা তাকিয়ে রইল রাকিবের দিকে। তার চোখের গভীরে সত্যিকারের ভালোবাসার প্রতিচ্ছবি দেখতে পেল। সকালের আলো তাদের দুজনকে ঘিরে এক স্বপ্নময় অনুভূতি সৃষ্টি করল, যেন প্রকৃতিও সাক্ষী থাকছে তাদের নতুন জীবনের শুরুতে। একটা নতুন গল্প শুরু হয়েছে, একটা নতুন ভোরের মতোই সুন্দর, সতেজ আর উজ্জ্বল। ধীর পায়ে আবরার পরিত্যক্ত বাড়ির ভেতর প্রবেশ করল। চারপাশে ধুলো জমে আছে, ছাদ থেকে কোথাও কোথাও পলেস্তার খসে পড়েছে, আর জানালার ফাঁক দিয়ে আসা ফিকে চাঁদের আলোয় জায়গাটা আরও বেশি ভুতুড়ে মনে হচ্ছে। বাতাস ভারী, ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে গন্ধটা নাকে এলো, আর্দ্রতা, পুরনো কাঠের পোড়া গন্ধ, আর কোথাও যেন রক্তের চাপা গন্ধ লেগে আছে। সে নিঃশব্দে এগিয়ে গেল, লম্বা করিডর পেরিয়ে সেই রুমের সামনে দাঁড়ালো যেখানে সাদমানকে আটকে রাখা হয়েছে। দরজাটা সামান্য ফাঁকা, ভেতর থেকে চাপা গোঙানির শব্দ আসছে। আবরার দরজা ঠেলে খুলে ভেতরে ঢুকলো। ঘরটা প্রায় অন্ধকার, একমাত্র জানালা দিয়ে আসা চাঁদের আবছা আলোয় সাদমানের জীর্ণ দশা স্পষ্ট বোঝা যাচ্ছে। সাদমান মাটিতে পড়ে আছে, শরীরের প্রায় সবখানে নীলচে কালো দাগ, ঠোঁট ফেটে গেছে, রক্ত জমাট বেঁধে আছে। নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে, যেন প্রতিটি শ্বাসই তার জন্য বোঝার মতো ভারী। হাত পা দড়ি দিয়ে বাঁধা, আর তার চোখে এক ধরনের ফাঁকা শূন্যতা, ব্যথা, ক্লান্তি আর পরাজয়ের ছাপ স্পষ্ট। আবরার ধীর গতিতে সামনে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। তার চোখে কোনো অনুভূতি নেই, ঠান্ডা কঠিন। সাদমান অনেক কষ্টে মাথা একটু তুলে চোখ মেলে তাকালো। তার চোখের গভীরে এখনও একটু বিদ্রুপের ছাপ রয়ে গেছে। সে ফ্যাকাশে ঠোঁটে একটা দুর্বল তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলল। আবরার তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল, যেন এই অবস্থার সঙ্গেও তার কোনো অনুভূতির সম্পর্ক নেই। নিচের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, বাপ মেয়ে দুজনেই বেঈমান, আর বেঈমানি করার জন্য তোরা বাপ মেয়ে আমাকেই খুঁজে পেলি। সাদমান ভ্রু কুঁচকে তার দিকে তাকালো, কথার অর্থ বোঝার চেষ্টা করল, কিন্তু তার মাথাটা যেন ঝাপসা হয়ে আসে। ক্লান্ত শরীর আর অসহনীয় যন্ত্রণার মধ্যে সে কিছুই স্পষ্ট বুঝতে পারছে না। আবরার কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে নিচের দিকে তাকিয়ে রইল, মুখের অভিব্যক্তি কঠিন, যেন পাথরের তৈরি। তার হাতের আঙুলগুলো ধীরে ধীরে মুষ্টিবদ্ধ হলো, কিন্তু তার কণ্ঠস্বরের স্থিরতা বিন্দুমাত্র নড়ল না। আবরার গভীর শ্বাস নিয়ে চেয়ারে হেলান দিল, চোখে এক ধরনের অদ্ভুত অস্থিরতা, ঠোঁটের কোণে বাঁকা হাসি। সামনে পড়ে থাকা সাদমানের দিকে তাকিয়ে বলল, তোর মেয়েকে মারতে গিয়েও পারলাম না, কোনো এক অদৃশ্য জাল যেন আমার হাত বেঁধে রাখছে বারবার। তার গলা গভীর, ভরাট, কিন্তু কেমন যেন হাহাকারে ভরা। সাদমানের নিভু নিভু চোখে বিস্ময়ের ঝলক ফুটে উঠল। শরীরের অসহ্য যন্ত্রণার মধ্যেও সে বহু কষ্টে ফিসফিস করে বলল, কি? আতিয়াকে তুই মারতে চেয়েছিস? তার কণ্ঠস্বর অবিশ্বাস আর হতাশায় কেঁপে উঠল। একটা মুহূর্তের জন্য যেন ব্যথাও ভুলে গেল সে। কেন? ও তো তোকে অনেক... কথা শেষ করার আগেই আবরার হঠাৎ অট্টহাসি হেসে তাকে থামিয়ে দিল। হাসিটা ছিল উপহাসে ভরা, বিষাক্ত। তার চোখ দুটো অন্ধকার হয়ে উঠল, যেন নিজের মধ্যে ডুবে যাচ্ছে। অনেক ভালোবাসে, এই তো? আবরার ঠোঁট চেপে ধরল। আমি ভালোবাসা ঘৃণা করি, সাথে তোর মেয়েকেও। ও আমার সাথে বেঈমানি করেছে। তার কণ্ঠস্বর হঠাৎ করে কঠিন হয়ে গেল। মুঠো বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, ওর তো এক পুরুষে হয় না। কি বলবো, বাপ যেমন বেঈমান, মেয়েও তো তেমনই হবে, তাই না? বেঈমানি করার জন্যই তোরা বাপ মেয়ে আমাকে খুঁজে পেলি। তার চোখে রাগ, অভিমান আর ঘৃণা একসঙ্গে খেলা করছে। তবে এই ঘৃণার আড়ালে কিছু লুকিয়ে আছে, অসহায়ত্ব, নিজেকেই না বুঝতে পারার এক দ্বন্দ্ব। সাদমান এবার চোখ বন্ধ করল, যেন ভেতরে একটা দমকা বাতাস বইছে, কিন্তু সে কিছুই বলল না।
আবরার এবার চুপ হয়ে গেল। চোখের পাতাগুলো কাঁপছে, শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে তার। এরপর সে মাথা নিচু করে ফিসফিস করে বলল, সে তো আমার আসক্তি ছিল। আস্তে আস্তে কথাগুলো বের হলো তার মুখ থেকে। সে তো আমার অভ্যাসে পরিণত হয়েছিল। কেন এমন করলো সে আমার সাথে? একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়ল সে। চোখে হাজারো স্বপ্ন, কিন্তু উত্তর একটাও নেই। আমি তো তাকে আঘাত করতে চাই না। তার কণ্ঠস্বর মুহূর্তের জন্য কোমল হয়ে এলো, কিন্তু সঙ্গে সঙ্গেই আবার শক্ত হলো। আমি তাকে ভালোবাসি না, এটা ঠিক। কারণ ভালোবাসা মুখে যারা বলে বলে ফেনা তোলে তারা মানুষ দেখায়, কিন্তু গোপনে যারা অনুভূতি লুকিয়ে রাখে তারাই প্রকৃত প্রেমী। তার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। মুখ শক্ত করে বলল, কিন্তু সে তো আমার ভালোবাসা ছিল না, সে ছিল আমার আসক্তি, যাকে ছাড়া এক মুহূর্ত বাঁচা ইম্পসিবল। বলে সে থেমে গেল। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, যেন বাতাসও শ্বাস নিতে ভুলে গেছে। সাদমান চুপচাপ আবরারের দিকে তাকিয়ে রইল। আর আবরার, সে যেন নিজেকেই খুঁজে ফিরছে এই অন্ধকারের মাঝে। আবরার এক মুহূর্তের জন্য স্থির হয়ে সাদমানের দিকে তাকিয়ে রইল। সাদমানও তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের ভেতর অসংখ্য প্রশ্ন, বিস্ময় আর যেন একটা চাপা কষ্ট লুকিয়ে আছে। আবরার ঠোঁটের কোণে একটা বিদ্রুপের হাসি ফুটিয়ে তুলল, সেই চিরচেনা ঠান্ডা তাচ্ছিলের হাসি। সে সামান্য ঝুঁকে সাদমানের মুখোমুখি হয়ে বলল, শ্বাস নেন শ্বশুরাব্বা, মন খুলে শ্বাস নেন। তার কণ্ঠস্বর ছিল বিষাক্ত, রসিকতায় ভরা, যেন সাদমানের দুর্বল অবস্থাকে উপভোগ করছে। আজ থেকে আপনার ভালো খাওয়ার ব্যবস্থা হবে। তার চোখে নিষ্ঠুর এক অবিশ্বাস খেলে গেল, গলায় এক অদ্ভুত স্বস্তি। কিছুক্ষণের জন্য এক চিলতে নীরবতা নেমে এলো। বাতাস ভারী হয়ে উঠল, যেন সময়ও স্থির হয়ে গেছে। সাথে আপনার মেয়েকে আমার জীবন থেকে চিরতরে বের করে দেয়া হলো। তার চোখে একরকম জেদ আর অদ্ভুত শূন্যতা, যেন সে নিজেকেই বোঝাচ্ছে নিজেরই কোনো অনুভূতি জোর করে গলা টিপে হত্যা করছে। কিন্তু তার কণ্ঠে কোনো দ্বিধা নেই, বরং যেন এক অদ্ভুত স্বস্তি খেলে গেল কথাটা বলার পর। একটা দীর্ঘ মুহূর্ত পার হয়ে গেল। সাদমান বোঝার চেষ্টা করল, কিন্তু তার শরীরের ক্লান্তি, ব্যথা আর মানসিক ধাক্কায় সে কিছুই বলতে পারল না। আবরার কোনো উত্তর বা প্রতিক্রিয়া আশা করল না। তার কোনো প্রয়োজনও নেই। সে আস্তে আস্তে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ হলো না ঘরের ভেতর। একবার পেছন ফিরে তাকালো না, যেন কিছুই আর তার জন্য গুরুত্বপূর্ণ নয়। তার ভারী বুটের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল পরিত্যক্ত ঘরের স্যাঁতস্যাঁতে বাতাসে। একটা দমচাপা নীরবতা নেমে এলো। দরজাটা সজোরে বন্ধ হলো, আর তার সঙ্গে সঙ্গে ঘরটা আরও বেশি অন্ধকারে ছেয়ে গেল। সাদমান শুধু চুপচাপ পড়ে রইল, নিঃশব্দে আবরারের চলে যাওয়ার দিকে তাকিয়ে। সে জানে না এই মুহূর্তে তার কষ্ট বেশি শরীরের আঘাতের, নাকি আবরারের বলা শেষ কথাগুলোর। এক মুহূর্তের জন্য সে চোখ ফেরালো না, যেন আবরারের অভিব্যক্তির প্রতিটি ছাপ সে ধরে রাখতে চায়। বাইরে ঝড়ো বাতাস বইতে শুরু করলো। জানালার ফাঁক দিয়ে আসা আলোটা আরেকটু ফিকে হয়ে গেল। আর সেই নীরবতার মাঝে সাদমান শুধু চুপচাপ তাকিয়ে রইল এক অদ্ভুত শূন্যতা নিয়ে। মাত্র দুদিন, কিন্তু এই দুদিনে যেন কত কিছু বদলে গেছে। আতিয়া এখন আগে চেয়ে অনেকটা সুস্থ, তবুও তাকে বিছানাতেই থাকতে হচ্ছে। মিসেস মোহনা এক মুহূর্তের জন্য তাকে উঠতে দিচ্ছেন না, সবসময় তাকে সাবধানতার কথা শুনিয়ে যাচ্ছেন। এভাবে উঠিস না দাদুমণি, শরীর দুর্বল, বেশি কথা বলবি না, মাথা ব্যথা করবে। কিছু ভাবার দরকার নেই, শুধু রেস্ট নে। এমন হাজারো কথা, হাজারো নিয়ম আতিয়া কিছুই বুঝতে পারে না, বুঝতে চায়ও না। সে শুধু চুপচাপ শুয়ে থাকে, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে চারপাশে। তার দৃষ্টি ফাঁকা, প্রাণহীন, যেন সে শরীর নিয়ে এখানে আছে, কিন্তু মন পড়ে আছে কোথাও অন্য এক জায়গায়। আজ মিসেস আয়শা, ফারিহা আর রাকিবকে দাওয়াত করা হয়েছে ফাহাদ বাড়িতে, নাই কেউ। আতিয়া জানে না, জানতেও চায় না। এসব কিছুর মধ্যে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সে তো একদম ডুবে আছে তার নির্জীব মানুষ এর চিন্তায়। বিছানায় শুয়ে থাকা অবস্থায় সে ফিসফিস করে বলে উঠল, এমন কেন করলেন নির্জীব মানুষ? আমার কথাটাও তো একটু শুনতেন। তার গলা কেঁপে উঠল, চোখের কোণে এক বিন্দু জল জমে, কিন্তু সে সেটা মুছে ফেলে। সব সময় চোখে দেখা জিনিসের যে সত্যি হবে এটা তো না। কেন করলেন এমন? বড্ড ভালোবাসি আপনাকে, কিভাবে ভুলবো আপনাকে নির্জীব মানুষ। তার কণ্ঠ ক্ষীণ হয়ে আসে, যেন এক গভীর বেদনার সুর বাজছে তার মনের ভেতর। এভাবে বিচ্ছেদ না হলেও চলতো।
কথাগুলো কেবল তার হৃদয়ের ভেতরের থেকেই যায়, চারপাশে কেউ শুনতে পায় না। আর যে শুনতে পারে সে তো এখন নেই। আজ 2টা দিন হয়ে গেল আবরার বাড়িতে নেই। এই দুদিনে সে কোথায় কেমন আছে কেউ জানে না। মিস্টার নাফিস তার খোঁজ লাগাচ্ছেন, কিন্তু কোথাও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। হয় যখন কেউ নিচে থেকে লুকিয়ে পড়ে তখন তাকে খোঁজা অসম্ভব, যতক্ষণ না সে নিচে ধরা দেয়। এটাই সবাই জানে। আর এই কথাটাই যেন আবরারের জন্য একদম মিলে গেছে। সে নিজেই বলে গিয়েছিল, আমাকে খুঁজতে যেও না, আমাকে খুঁজতে গেলে নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমাকে পাবে না। কিন্তু তবুও মিসেস মোহনা আর মিস্টার নাফিস থেমে থাকেননি। তারা এখনও খুঁজে যাচ্ছেন, বারবার ফোন দিচ্ছেন, পরিচিতদের কাছে খবর নিচ্ছেন, কিন্তু আবরার, সে যেন নিজের অস্তিত্ব মুছে ফেলেছে এই পৃথিবীর বুক থেকে। রোদ একটু কমে এসেছে, কিন্তু ফাহাদ বাড়ির পরিবেশ আজ অন্যদিনের মতো স্বাভাবিক নেই। ঘর জুড়ে এক চাপা উত্তেজনা, এক অদৃশ্য শঙ্কা। বেলা 3টার দিকে গেট খুলে গেল, আর একে একে বাড়ির ভিতরে প্রবেশ করল মিসেস আয়শা, ফারিহা, রাকিব আর তার সঙ্গে অরিশ। সবাই বেশ গম্ভীর মুখে, যেন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এসেছে তারা। ঘরের এক কোণে সাদা চাদরে মোড়া বিছানায় শুয়ে আছে আতিয়া। তার চেহারা আজও ক্লান্ত, ফিকে, চোখের নিচে কালি পড়ে গেছে, ঠোঁট শুকিয়ে এসেছে। তার চারপাশে এত মানুষ, এত কথাবার্তা, কিন্তু তার কাছে কিছুই যেন গুরুত্বপূর্ণ নয়। তার মন পড়ে আছে কোথাও অন্য এক জায়গায়, যেখানে হয়তো সে একা বসে তার নির্জীব মানুষের কথা ভাবছে। মিসেস মোহনা একটু হেসে আতিয়ার মাথায় হাত বুলিয়ে বললেন, দেখ দাদুমণি, তোর জন্য সবাই এসেছে, তুই কথা বল সবার সাথে। আতিয়া চুপচাপ তাকালো, হালকা মাথা ঝাঁকালো, কিন্তু সে বুঝতে পারছে না আজ সবাই এত সিরিয়াস কেন। রাকিব একপাশে দাঁড়িয়ে একটু ইতস্তত করলো, এত বড় একটা ব্যাপার কিভাবে বলবে। আতিয়ার অবস্থাও তো এখন এমন না যে তাকে চমকে দেয়া যায়। অরিশ গম্ভীর শ্বাস নিয়ে বলল, ভাবি, আমরা সবাই আজ এখানে এসেছি একটা বিশেষ কারণে। আতিয়া অবাক হয়ে তাকালো, কিন্তু কিছু বলল না। ফারিহা আস্তে করে হাতটা ধরল আতিয়ার, একটু থেমে বলল, আমরা জানি তুই মানসিকভাবে খুব দুর্বল, কিন্তু তাকে এটা জানানো খুব দরকার। মিসেস আয়শা এবার এগিয়ে এলেন, তার গলায় এক ধরনের নরম অথচ দৃঢ়তা। তিনি আতিয়ার পাশে বসে তার হাত নিজের হাতে নিলেন। আম্মু, তুমি মা হতে চলেছ। এক মুহূর্তের জন্য যেন পুরো ঘর থমকে গেল। আতিয়া কিছুক্ষণ তার মায়ের দিকে তাকিয়ে থাকলো, যেন কথাটা বোঝার চেষ্টা করছে। শব্দগুলো তার কানে বাজছে, কিন্তু সে যেন বিশ্বাস করতে পারছে না। সে আস্তে করে ফারিহার দিকে তাকালো, তারপর রাকিবের, তারপর সবার চোখে চোখ রাখলো। কিন্তু কেউই এই কথাটা অস্বীকার করছে না। তার নিঃশ্বাস ভারী হয়ে গেল, ঠোঁটটা কাঁপতে লাগলো, চোখ দুটো অজান্তেই জলে ভরে উঠল। কিন্তু সে আর কিছু বলতে পারল না। এই খবরটা অন্য যে কোনো মেয়ের জন্য আনন্দের হতে পারত, কিন্তু তার জন্য, তার নির্জীব মানুষ যদি না থাকে, তাহলে এই সুখের কোনো মূল্য আছে কি? সে কাঁপা কণ্ঠে বলল, এই কথা তাকে কে বলবে? কেউ উত্তর দিল না, কারণ তারা সবাই জানে যে মানুষটার জানা সবচেয়ে বেশি প্রয়োজন সেই এখন সবচেয়ে দূরে। আতিয়া জানে সবাই ওর দিকে তাকিয়ে আছে, সবাই অপেক্ষা করছে ওর প্রতিক্রিয়ার জন্য, কিন্তু ওর ভিতরে কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। কেমন যেন এক শূন্যতা ওকে গ্রাস করে ফেলেছে। মিসেস আয়শা, ফারিহা, রাকিব সবাই একসঙ্গে ওর চারপাশে বসে আছে, কিন্তু তাদের উপস্থিতি পর্যন্ত ওর কাছে দূরের কোনো শব্দের মতো লাগছে। ঘরটা বড় অদ্ভুত লাগছে এখন। হাত পা হিম হয়ে আসছে, শরীরটাও থরথর করে কাঁপছে, অথচ কোনো অনুভূতি নেই। এই খবর শোনার পরেও কেমন যেন শূন্য লাগছে। আমি মা হব। শব্দটা কানে বাজছে বারবার, কিন্তু মনের ভেতর যেন ঢুকছে না। এই মুহূর্তে ওর চোখের সামনে ভেসে উঠছে একটাই চেহারা, নির্জীব মানুষ। আতিয়ার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ওর মাফিয়া নির্জীব মানুষ। ও কি এই খবরটা জানবে? জানলে কি করবে? ও কি জানতেও চাইবে? এসব প্রশ্নের উত্তর ও জানে না, জানতেও চায় না। কিন্তু একটা প্রশ্ন ওর মনে সজোরে ধাক্কা মারছে, এই সন্তানের জন্য কি বাবার উপস্থিতি জরুরি? ও কি এই সন্তানের জন্য নিজের অস্তিত্বে যুদ্ধ চালিয়ে যাবে, নাকি না ওর এখনই এসব ভাবতে ভালো লাগছে না? জানো, ফারিহার কণ্ঠটা ওকে বাস্তবে ফিরিয়ে আনলো। ও চোখ তুলল, ফারিহা ওর হাতটা শক্ত করে ধরে রেখেছে। তুই ঠিক আছিস? আতিয়া আস্তে আস্তে মাথা নাড়ল, যদিও সত্যিটা হলো না, ও ঠিক নেই, ও একদম ঠিক নেই। রাকিব আতিয়ার দিকে তাকিয়ে বুঝতে পারছে ওর অনুভূতিগুলো একসঙ্গে ওর মধ্যে ঢুকে গেছে, কিন্তু প্রকাশ পাচ্ছে না। আতিয়া সব কিছু চেপে রাখতে চাইছে, ও এইসব মুখ ফুটে বলতে চাইছে না,
কিন্তু চুপ থাকলেই কি সব সমস্যা শেষ হয়ে যাবে? রাকিব গলায় একটু খাকারি দিয়ে বলল, ভাবি, তুমি চাইলে কিছুক্ষণ একা থাকতে পারো। আমরা তোমাকে চাপ দিতে চাই না, কিন্তু প্লিজ তুমি নিজের কষ্টটা আমাদের থেকে লুকিও না। আতিয়া ওর দিকে তাকালো, একটা শুকনো হাসি দিল। আমার কোনো কষ্ট নেই রাকিব ভাইয়া। কথাটা শুনে ফারিহা হতবাক হয়ে গেল। রাকিব হতাশ হয়ে মাথা নাড়ালো। ও জানে আতিয়া যা বলেছে সেটা সত্যি না। ও এখনো বিশ্বাস করতে পারছে না যে ওর জীবনে এত বড় পরিবর্তন আসে। কিন্তু ও যদি এভাবে অনুভূতিগুলো লুকিয়ে রাখে তাহলে সেটা কি ওর জন্য ভালো হবে? রাকিব মনে মনে ভাবল। আপনার যদি এখন এখানে থাকতো তাহলে কি পরিস্থিতি এমন হতো? কিন্তু সেই প্রশ্নের উত্তর কারো কাছেই নেই। আতিয়া জানে সে একা না, ওর চারপাশে সবাই আছে, সবাই ওর পাশে দাঁড়িয়েছে। কিন্তু ওর মনের ভিতরে একটা অন্ধকারের দেয়াল তৈরি হয়ে গেছে। ও কিছু অনুভব করতে চাইছে না, কারণ অনুভব করলেই ওর কান্না আসবে। ও জানে একবার ভেঙে পড়লে আর নিজেকে সামলাতে পারবে না। ওর এখন কাঁদতে ইচ্ছে করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু ও পাচ্ছে না। কারণ ও জানে যে মানুষটা ওর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, যে মানুষটাকে ও সমস্তটুকু দিয়ে ভালোবেসেছিল, সেই মানুষটাই এখন ওর পাশে নেই এবং ও জানে না সে কখনো ওর পাশে ফিরে আসবে কিনা। ঘরটা এখন একদম নিস্তব্ধ, সবাই চলে গেছে। আতিয়া একা দাঁড়ের কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরব ছিল। তারপর ধীরে ধীরে পা ফেলতে ফেলতে ঘরটিতে প্রবেশ করল। তার মনে এমন এক অদ্ভুত চাপ যা কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয়। তার অবচেতন মন তাকে বলছিল একা থাকতে হবে, একা থাকতে হবে, এটাই ঠিক। সবার চলে যাওয়ার পর ঘরটা যেন আরও শূন্য হয়ে গেল। আতিয়া ধীর পায়ে বেডের এক পাশে রাখা টি টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলের উপর একটি ছবি রাখা, আবরারের ছবি। ছবিটি হাতে নেয়ার আগে কিছুক্ষণ তাকিয়ে রইল। একটি বেদনা মাখা নিঃশব্দে তার চোখ ছবিটিতে স্থির হয়ে রইল, যেন সেখানে আবেগের কোনো ভাষা নেই। কিন্তু তা সত্ত্বেও সে অনুভব করতে পারছে আবেগগুলো দানা বাঁধছিল তার ভেতরে, অথচ ও কিছুই বলছিল না। অবশেষে সে ধীরে ধীরে আবরারের ছবিটা হাতে তুলে নিল। তার একটুখানি হাসি খেলে গেল ঠোঁটে, তবে সেই হাসির সাথে চোখে জল জমে উঠল। তারপর অপ্রকাশিত অনুভূতির প্রবাহে সে তার ডান হাতটা নিজের পেটের উপর রাখল, যেখানে আবরারের রক্ত বয়ে যাচ্ছে, যেখানে তার অস্তিত্ব রয়েছে। আতিয়া অনুভব করল তার ভেতর এক নতুন জীবন গড়ে উঠছে। আবরারের অস্তিত্ব তার মাঝে মিশে আছে এবং সে শুধু এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, যেন সেই অনুভূতি আরও গভীরভাবে উপলব্ধি করতে পারে। কিছুক্ষণ পরে চোখ খুলে সে মিষ্টি একটা হাসি দিল। এটি ছিল এক ধরনের হালকা আনন্দ, কিন্তু সেই হাসির ভেতর ছিল এক গভীর বেদনা। কিন্তু কেন কেন সে সম্পূর্ণ খুশি হতে পারছে না? সবকিছু যেন অন্যরকম ছিল, এক অদ্ভুত অনুভূতির গহীনে। আতিয়া আর কিছুক্ষণ আবরারের ছবির দিকে তাকিয়ে রইল। চোখের কোণে অশ্রু জমে উঠলেও তার মুখে হাসির এক অদ্ভুত রেশ ছড়িয়ে পড়েছিল। হাসিটা ছিল মিশ্র অনুভূতির, দুঃখ, ক্ষোভ এবং ভালোবাসার এক অদ্ভুত মিশেল। তার চোখে অশ্রু থাকলেও তার চোখে এক ধরনের শক্তি এবং সাহসও ছিল, যেন সে নিজেই তার পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত। আতিয়া নিজের মনের মধ্যে আবেগকে প্রবাহিত হতে দিল। নিজের পেটের উপরে হাত রেখে সে কথা বলতে শুরু করল, যেন আবরারের অস্তিত্ব তার মধ্যে অবিচ্ছিন্নভাবে বিরাজ করছে। এই যে মাফিয়ার নির্জীব মানুষ, দেখেন আপনার অস্তিত্ব আমার মধ্যে বিরাজ করছে। নিশ্চয় আরেক মাফিয়া আসছে। আতিয়া মিষ্টি কিন্তু শক্ত কণ্ঠে বলল, তার কথা যেন শক্তি এবং দৃঢ়তা দিয়ে পরিপূর্ণ ছিল। তার চোখে জল চকচক করছিল, কিন্তু হাসির ঝলকে সেটা মিলিয়ে যাচ্ছিল। আর সে আরও দৃঢ়ভাবে বলল, আর আমার মাফিয়া ছেলেকে আমি একদম আপনার মতো হতে দিব না। নির্জীব মানুষ, আমার মাফিয়া ছেলের বউ যেন আমার ছেলেকে নিয়ে গর্ব করে, সেটাই করব। এটা শেখাবো যে বাবা বউকে বেশি আদর করে। একদম এটাই শেখাবো যে বাবা বউকে বেশি আদর করবে, একদম মারবে না, নয়তো বউ রাগ করবে, কথা বলবে না, তোমাকে পচা বলবে। এরপর আতিয়া হালকা হাসি দিয়ে খিলখিল করে উঠল। তার হাসি যেন একটি নতুন পৃথিবীকে আলোকিত করছিল, যেখানে তার মনের সব অনুভূতি মুক্তভাবে বয়ে যাচ্ছিল। হাসির মাঝেই তার চোখে একটি গভীর তীক্ষ্ণতা ছিল, যেন সে নিজের জীবনকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়ে উঠেছে। আতিয়া ছবিটা বুকের কাছে চেপে ধরে বলল, ও নির্জীব মানুষ, আসেন না আমার কাছে, দেখেন আজ কত বড় একটা খুশির খবর শুনলাম, কিন্তু আমি খুশি হতে পারছি না। আমার খুশি তো সব আপনার কাছে। নির্জীব মানুষ, ফিরে আসেন আমার কাছে।
আমাকে একবার সুযোগ দিন, আমি প্রমাণ করে দিব যে সব দেখা সত্যি হয় না, সেগুলোই তো থাকে প্রকৃত বাস্তব। এভাবে আতিয়া তার মনুষ্যত্বের প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে গেল। তার ভাষার মধ্যে ছিল এক নির্জীব মানুষের প্রতি বিদ্রূপ, আর তার নিজের অস্তিত্বের মধ্যে যে শক্তি তৈরি হয়েছে তা স্পষ্ট হয়ে উঠল। সন্ধ্যা 6টা বাজতেই ফাহাদ বাড়ির সবাই একে একে চলে গেল। কেউ দ্বিতীয়বার আতিয়ার কাছে ফিরে এলো না। ওরা বুঝতে পারছে আতিয়ার একটু একা থাকা দরকার, হয়তো নিজের সাথে কিছু সময় কাটানোই এখন ওর জন্য ভালো হবে। তাই কাউকে কিছু না বলে ওরা বিদায় নিল। সবার চলে যাওয়ার পর গোটা বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে গেল। শুনশান নীরবতা নেমে এলো চারপাশে। আতিয়া এখনও আবরারের রুমে বেডের একপাশে চুপচাপ বসে আছে, হাতে একটা ছবি নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছবিটার দিকে। ওর চোখে না কোনো জল, না কোনো অভিব্যক্তি, যেন ভেতরে এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে। ওদিকে মিসেস মোহনা খাবারের প্লেট হাতে নিয়ে ধীরে পায়ে রুমের সামনে এসে দাঁড়ালেন। কপালে চিন্তার ভাঁজ। আতিয়া দুপুর থেকে কিছুই খায়নি, আর এই অবস্থায় না খেয়ে থাকলে তো চলবে না। সে তো এখন আর একা নয়, তার শরীরের ভেতর আরেকটা প্রাণ স্পন্দিত হচ্ছে। এই অবহেলা শুধু ওর নিজের প্রতি নয়, এই ছোট্ট প্রাণের প্রতিও। তাই আর দেরি না করে ধীরে ধীরে দরজার ফাঁক গলে ভেতরে প্রবেশ করলেন তিনি। ভেতরে ঢুকেই আতিয়াকে দেখে একটু থমকে গেলেন। মেয়েটা যেন একেবারে স্থির হয়ে বসে আছে, কোনো নড়াচড়া নেই, কোনো শব্দ নেই। নিঃশ্বাস নিচ্ছে কিনা সেটাও বোঝা দেয়। মিসেস মোহনা একটু এগিয়ে গেলেন, তখনই চোখে পড়ল আতিয়ার হাতে ধরা আবরারের একটা ছবি। হয়তো কোনো পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বসে আছে ও। গভীর শ্বাস ফেললেন মিসেস মোহনা। এই অবস্থায় আতিয়ার একা থাকা ঠিক হচ্ছে না। আস্তে আস্তে ওর পাশে গিয়ে বসলেন তিনি। নরম হাতটা বাড়িয়ে আতিয়ার ঘাড়ে রাখলেন। স্পর্শটা অনুভব করল কিনা কে জানে। আতিয়া কোনো প্রতিক্রিয়া দেখালো না। ওর দৃষ্টি এখনও ছবির দিকেই স্থির, যেন ছবিটার মধ্যেই সে তার অস্তিত্বের টুকরো খুঁজে বেড়াচ্ছে। মিসেস মোহনা চুপচাপ বসে রইলেন আতিয়ার কিছু বলার অপেক্ষায়, কিন্তু আতিয়া নির্বাক। সেই এক দৃষ্টি, কোনো কথা নেই, কোনো সাড়া নেই। সময়ের সাথে সাথে রাত নামছে, বাড়ির বাতিগুলো একে একে জ্বলে উঠছে, কিন্তু এই রুমের আবহাওয়া একেবারে নিস্তব্ধ, যেন কেউ তার একটা ভারী শূন্যতার চাদর বিছিয়ে রেখেছে এখানে। মিসেস মোহনা আবারও একবার শ্বাস ফেললেন, তারপর মৃদু স্বরে বললেন, দাদুমণি, তুই না খেলে শরীর দুর্বল হয়ে পড়বে। প্লিজ কিছু খেয়ে নে। শুধু তোর জন্য না, তোর ভিতরে ছোট্ট প্রাণটার জন্য ভাবতে হবে দাদু। কিন্তু আতিয়া কি শুনেছে কে জানে। মিসেস মোহনার কণ্ঠে নরম অথচ দৃঢ়তা ভরা সুর ছিল, যেন তিনি নিজের মনে সবটুকু ভালোবাসা দিয়ে আতিয়াকে বোঝাতে চাইলেন। কিন্তু আতিয়া কোনো প্রতিক্রিয়া দেখালো না। ওর দৃষ্টি এখনও সেই ছবির উপর নিবদ্ধ, ঠোঁট দুটো শিল হয়ে আছে। মিসেস মোহনা এবার একটু কাতর হয়ে ওর গালে আলতো করে হাত রাখলেন, গভীর মমতায় বললেন, মনি, এভাবে বসে থাকলে হবে না। খাও একটু, শরীর ভালো রাখতে হবে তোর। শুধু তোর জন্য না, ওর জন্য। ওর জন্য শব্দ দুটো যেন আতিয়ার বদ্ধ পৃথিবীতে এক ঝলক আলো হয়ে প্রবেশ করল। এই এতক্ষণ যে মেয়েটা একেবারে পাথরের মতো নিশ্চল বসেছিল, সেই আতিয়া এবার চোখের পলক ফেলল। ওর চোখ ধীরে ধীরে নড়ে উঠল, যেন প্রথমবার বুঝতে পারল কথাটার গভীরতা। ওর হাতের তালুর মধ্যে আমরারের ছবিটা তখনও শক্ত করে ধরা। হঠাৎই একটা অদ্ভুত চিন্তা ওর হৃদয়কে আঘাত করল। সে তো কেবল একজন নয়, সে এখন দুজন। আবরার নেই, কিন্তু তার অস্তিত্ব তো মুছে যায়নি। আবরারেরই একটা অংশ এখন ওর শরীরের ভেতর বেড়ে উঠছে। এই ছোট্ট প্রাণটা আবরারের রক্ত, তার ভালোবাসার চিহ্ন। তাহলে কেন সে নিজেকে কষ্ট দেবে? কেন আবরারের শেষ চিহ্নটাকেও কষ্ট পেতে দেবে? আতিয়া ধীরে ধীরে মুখ তুলে মিসেস মোহনার দিকে তাকালো। চোখের কোণে তখনও দুঃখের ছায়া, কিন্তু সেই ছায়ার গভীরে যেন এক নতুন উপলব্ধির আলো জ্বলে উঠছে। ওর ঠোঁট কাঁপল, কিছু একটা বলতে চাইল, কিন্তু গলায় আটকে গেল। মিসেস মোহনা ওর হাতটা শক্ত করে ধরলেন, যেন সাহস দিতে চাইলেন। দাদুমণি, তুই জানিস তো আমি তোর দাদিজান, আর আমি তোর মাও, বন্ধুও। তুই আমার ছোট মেয়ে। তুই ভেঙে পড়লে আমি কিভাবে তোর জন্য শক্ত হয়ে থাকবো বল? তুই তো শুধু নিজের জন্য না, আরেকজনের জন্য বাঁচবে, তার শেষ চিহ্নের জন্য বাঁচবি। এই যে তোর ভিতরে যে ছোট্ট প্রাণটা, সে কি চায় তার মা এভাবে একা বসে থাকুক? আতিয়া এবার শ্বাস ফেলল।
একটা গভীর শ্বাস, যেন নিজের ভেতরের জড়তা দূর করতে চাইছে। সত্যিই তো, এইভাবে বসে থেকে নিজেকে নিঃশেষ করে দিয়ে সে কি আবরারকে ফিরে পাবে? আবরার কি চাইতো ও এইভাবে কষ্ট পাক? না, কখনো না। ওর চোখে এক ফোঁটা জল চিকচিক করলো। এবার সত্যি মুখ খুলল ও খুব আস্তে করে বলল। এইটুকু শব্দেই মিসেস মোহনা যেন একটা বিশাল স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি ওর মাথায় হাত বুলিয়ে বললেন, হ্যাঁ দাদুমণি বল। আতিয়া গভীরভাবে শ্বাস নিল। মিসেস মোহনার চোখে জল চলে এলো, কিন্তু তিনি হাসলেন। না দাদুমণি, ও এটা কখনোই চাইবে না। সে চাইবে তুই বেঁচে থাক, ভালো থাক। তার খেয়ে রেখে যাওয়া ভালোবাসাকে শক্ত করে আগলে রাখ।